আপনাদেরকে যে এই যে ক্লাস করাচ্ছি, হ্যাঁ, জি একদিনে একদিনে তো আপনাদের সবকিছু শেখানো সম্ভব না, সম্ভব? না, প্রত্যেকটা জিনিসের ধারাবাহিকতা আছে না? অবশ্যই। ধারাবাহিকতা ছাড়া তো এখন যদি আপনি আয়সা বলেন যে আমি আরো কিছু শিখতে চাই, আরো বেশি কিছু শিখতে চাই, তাহলে কি এখন আমার কি মানে এই এই প্রশ্নের কোনো উত্তর দেওয়া সম্ভব? আপনি বেশি কিছু শিখবেন কখন? এই যে অল্প অল্প করে ক্লাস করাচ্ছি, একটু একটু করে ক্লাস করাচ্ছি, এটা যখন একসাথে 3 মাস 2 মাস ক্লাস করবেন তখনই তো আপনার ভিতরে বেশি কিছু তৈরি হয়ে যাবে, তাই না? এখন এখন যদি এখন যদি আপনি ধৈর্য হারা হয়ে আপনি যদি চলে যান বা ধৈর্য হারা যদি আপনি করে দেন, তাহলে আপনারা আমি কেমনে বুঝাবো যে আমরা আপনাদেরকে সামনে একটা একটা করে শেখাচ্ছি? বরঞ্চ আমি যেখানে এখন আপনারাই বলেন, সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে সেখান থেকে ক্লাস করানো ভালো ছিল, নাকি একবারে কম্পিউটার সম্পর্কে বিস্তারিতভাবে বুঝাইয়া ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবকিছু শেখানো, তার মানে এরপরে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইভাবে নিয়ে যাওয়া ভালো? কোনটা ভালো ছিল? না, গুড়া থেকে শেখাটাই তো ভালো। আস্তে সবকিছু জানার আছে তো। তো আমরা কিন্তু কম্পিউটারে তো চলে আসছে, কম্পিউটারের বেসিকটা শেখা হয়তো বা অল্প কিছু দিনের মধ্যে আমরা মেইন মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। আমরা কি কি শিখবো সেটা তো আপনাদেরকে সিলেবাস দিয়েই দিছি না, যে আমরা কোনটার পরে কোনটা শিখবো, তাই না? আচ্ছা, তো আমরা আমাদের পরের ক্লাস অর্থাৎ 7 নম্বর ক্লাসে কি কি শিখবো সেটার একটা সামারি একটু দেখে নেই। 7 নম্বর ক্লাস এবং আপনাদের হোমওয়ার্ক হবে এই প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে শর্ট ডিসক্রিপশন লিখবেন। ফাইল ভিউ কিভাবে করে, ফোল্ডার কিভাবে ক্রিয়েট করে, ফোল্ডারের আইকন কিভাবে চেঞ্জ করে, সফটওয়্যার কিভাবে ইনস্টল করে, কিভাবে কম্পিউটার কনফিগারেশন দেখতে হয়, কিভাবে হচ্ছে দেখতে হয়, ইন্টারনেট স্পিড দেখতে হয়, কিভাবে ইন্টারনেট কানেকশন আছে কিনা সেটা চেক করতে হয়, এগুলা প্রত্যেকটা সম্পর্কে সুন্দর করে লিখবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আগের থেকে বলে দিলাম। আমার কথা কি লাউডলি এবং স্পষ্ট শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, জি ভাইয়া। তা আমি একটু ধীরে ধীরে কথা বলি, স্যার, আমার একটা কথা বলবো? তাতে কি কোনো সমস্যা হচ্ছে? না স্যার, ক্লিয়ার শোনা যায়। না, হাই নেগেছি। আচ্ছা, তায়েফ কি বললেন? তায়েফ কিছু বলছেন? না, গ্রুপে ঢুকছি তো, এটা অনেকক্ষণ চেষ্টা করে ঢুকছি, এটা বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, মিউট করে ক্লাস করতে থাকেন। আচ্ছা, কেউ কিছু বলবেন? আমি ক্লাস শুরু করব। ক্লাস শুরু করেন। নির্জনা আপু কিছু বলবেন? স্যার, আমি যখন হচ্ছে রেকর্ড ভিডিও দেখতে যাই তখন হচ্ছে আপনার যে ফেসবুকের মাধ্যমে, তখন একটু স্ক্রিন দেখাটা একটু হয়ে যায়, একটু সমস্যা হয়। এটার জন্য হলো কি করতে আচ্ছা, হবে? এটা আসলে হয় কি, ক্লাস করাই অনেক। আমি, ক্লাস রেকর্ডিং আমি, শুনেন, আমি ক্লাস করাই রেকর্ডিং করে নাদিয়া আপু। অনেক সময় আমার এখান থেকেও নেটওয়ার্কের স্পিড সবসময় একরকম থাকে না, নাদিয়া আপুর ওখান থেকেও একরকম সবসময় নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে হয়তোবা ওই স্ক্রিনটা অনেক সময় মিউট হয়ে যেতে পারে, স্ক্রিনটা ফ্রিজ হয়ে যেতে পারে। তো এই জন্যই তো ক্লাস এখন পুরাটা তো আর ওই রেকর্ড দেখে বোঝা যাবে না। এই ক্লাসটা পুরোপুরি ভাবে করবেন, আর এই ক্লাসটা যদি একটু করেন তাহলে বুঝতে পারবেন। আসলে এটার সমাধান হচ্ছে যদি হাই স্পিড নেটওয়ার্ক থাকতো তাহলে হচ্ছে সমস্যা সমাধান হয়ে যেত, কিন্তু যেহেতু আমাদের কারোর কাছে হাই স্পিড নেটওয়ার্ক নেই, দেখা যাচ্ছে মাঝে মধ্যে হচ্ছে লাইন ড্রপ করে, যার কারণে স্ক্রিন ফ্রিজ হয়ে যায়। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে দেখেন, আর কিছু না। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রথম হচ্ছে ফাইল ভিউ। আমরা কিভাবে কম্পিউটারে ফাইল ভিউ করব? আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা আচ্ছা, যাচ্ছে। ফাইল ভিউ মানে হচ্ছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ফাইল ভিউ মানে হচ্ছে এই যে আমাদের ফাইলগুলো দেখা যাচ্ছে, এইটা যেভাবে ভিউ হচ্ছে
সেই ভিউটা আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি চলেন আমরা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে এই কর্নারে দেখেন দুইটা আইকন আছে, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। তো আমরা যদি এই বড় আইকনটার উপরে ক্লিক করি তাহলে এইভাবে ফাইল বড় বড় করে দেখাচ্ছে। আর যদি এটার পাশের যে আইকনটা এটা যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে ছোট করে আইকন দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? তো এইভাবে আমরা যদি এখানে দেখেন ভিউ নামে একটা অপশন আছে মেনু বারে, এই ভিউর উপরে ক্লিক করলে এখানে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল আছে। আপনি বড় দিলে বড় আসবে, লার্জ আইকন দিলে লার্জ, মিডিয়াম, স্মল দিলে স্মল আইকন মানে ছোট আইকন আসবে, তারপরে লিস্ট, ডিটেলস, টাইটেল, কন্টেন্ট, এরকম বিভিন্ন ধরনের আপনি ভিউ দেখতে পারেন। অর্থাৎ আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেইভাবেই এই ফাইলগুলো ভিউ করবেন। তো ভিউ চেঞ্জ করার জন্য এই জায়গায় একটা অপশন আছে আর এই জায়গাটায় একটা অপশন আছে। এই দুইটা ছাড়াও আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে রেখে আপনাদের মাউসে দেখবেন মাঝখানে একটা চাকার মতো আছে, এই চাকাটা যদি সামনের দিকে ঘুরানি দেন, সামনের দিকে ঘুরান তাহলে হচ্ছে এটা বড় হবে, আর পিছনের দিকে ঘুরাইলে এই আইকনগুলো আস্তে আস্তে ছোট হতে থাকবে। বুঝতে পারছি? তো এইভাবেই আমরা এই ফোল্ডারের বা এই ইসের আইকনগুলো এইভাবে আমরা ভিউ করতে পারি। এছাড়াও আমরা যদি Ctrl+Shift+1 চাপ দিই, সরি এই যে এখানে দেখেন Ctrl+Shift+6 এবং Ctrl+Shift+2, এই যে দেখেন Ctrl+Shift+6 চাপ দিলে বড় হবে, Ctrl+Shift+2 আমার এখানে দিচ্ছে কি Ctrl+Shift+6। ও, তো এটা হচ্ছে আমাদের কিবোর্ডের যে নিউমেরিক কি আছে, নিউমেরিক কিতে দেখবেন 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, শূন্য আছে, এবং কিবোর্ডের যে মেইন সেকশন সেখানেও দেখেন 1 2 3 4 5 6 এইভাবে সিরিয়াল অনুযায়ী সংখ্যা আছে। তো আপনারা যদি কিবোর্ড থেকে Ctrl+Shift এভাবে যদি 1 চাপ দেন তাহলে দেখবেন সবচেয়ে বড়, 2 চাপ দিলে তার থেকে একটু ছোট, 3 চাপ দিলে তার থেকে আরেকটু ছোট, 4 চাপ দিলে আরো ছোট, 5 চাপ দিলে আরো ছোট, 6 7 8 9 নাই, এই 8 পর্যন্ত এইভাবে আপনারা কিবোর্ড দিয়ে ভিউটা চেঞ্জ করতে পারেন। Ctrl+Shift 1 2 3 4 5 6 7 8 9 এভাবে দিলে চেঞ্জ হবে। আমি আবারও বলছি এটা কিন্তু কিবোর্ডের যে মেইন সেকশন বাম পাশের যে সেকশনটা আছে সেখানে যে 1 2 3 4 5 6 7 8 9 আছে এই জায়গার সংখ্যাগুলো চাপ দিতে হবে, এই ইসের সংখ্যাগুলো না। তবে কি জানি বলে, যদি নিউমেরিক কি চাপ দেন সেখানে কিন্তু কাজ করতেছে না। তো এই হচ্ছে আসলে আমাদের এই আইকনগুলো ভিউ করার বিভিন্ন সিস্টেম। 2 নম্বরে হচ্ছে আমরা কিভাবে কোনো একটা ফোল্ডারকে নাম ছাড়া তৈরি করতে পারি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি কোনো একটা ফোল্ডার তৈরি করলাম, সাপোজ এই ফোল্ডারটার নাম হচ্ছে নিউ ফোল্ডার 2 কপি। এখন এই ফোল্ডারটার যদি আমরা নাম পরিবর্তন করতে চাই তাহলে আমরা ফোল্ডারটার উপরে রাইট বাটন ক্লিক করে রিনেম অপশনে ক্লিক করে আমরা এটার নামটা ডিলিট করে অন্য যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি। কিন্তু যদি আমরা অন্য কোনো নাম না দিয়ে আমরা যদি এটা ডিলিট করে এন্টার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই নামটার সেই ফাঁকা থাকতেছে না। তো আমরা যদি এই ফোল্ডারটা একবারে ফাঁকা রাখতে চাই, নাম যদি একবারে ফাঁকা রাখতে চাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ফোল্ডারটার উপরে রিনেম করব। অর্থাৎ প্রথমে রাইট বাটনে ক্লিক করে রিনেম অপশনে ক্লিক করব এবং এখানে অল্টার বাটন চাপ দিয়ে কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে 0160 যদি আমরা টাইপ করি তাহলে এই ফোল্ডারটা আমাদের নাম ছাড়া ফোল্ডার হয়ে যাবে। কোথায় গেল? এই যে নাম ছাড়া ফোল্ডার হয়ে গেছে। বুঝতে পারছেন? দেখেন এটার কিন্তু কোনো নাম নাই, ঠিক আছে? তো আমরা চাইলে এটা আবার নতুন করে যে কোনো ধরনের নাম দিতে পারি। তো নাম ছাড়া ফোল্ডারের আসলে আহামরি কোনো কামও নাই, মন চাইলে করবেন। এই আচ্ছা, এবার আসি আমরা ফোল্ডারের আইকন কিভাবে চেঞ্জ করব। এই যে ফোল্ডারগুলো আছে এগুলার আইকন পরিবর্তন করব কিভাবে। ফোল্ডারের আইকন পরিবর্তন করার জন্য ফোল্ডারের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব এবং এখান থেকে
যে কোনো একটা ফোল্ডারের উপরে ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। আমি যদি একসাথে একাধিক ফোল্ডার ক্লিক করে তারপরে প্রপার্টিসে যাই, সেক্ষেত্রে কিন্তু ওই অপশনটা আসবে না। ঠিক আছে, এই যে এখানে আসছে, তবে একাধিক ফোল্ডার আইকন চেঞ্জ করার থেকে একটা আইকন চেঞ্জ করাই বেটার। কিন্তু আপনার যদি মনে হয় যে না আপনি সবগুলো ফোল্ডারের এই আইকন চেঞ্জ করবেন, সেটা আপনি চাইলে করতে পারেন। তাহলে হচ্ছে যে ফোল্ডারগুলোর আইকন চেঞ্জ করবেন সেগুলো আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে হবে। আমি একটা ফোল্ডারের আইকন চেঞ্জ করেই দেখাচ্ছি। রাইট বাটনে ক্লিক করব, তারপর হচ্ছে প্রপার্টিসে ক্লিক করব, এখান থেকে কাস্টমাইজ যে অপশনটা আছে কাস্টমাইজ অপশনের উপর ক্লিক করব এবং এখান থেকে চেঞ্জ আইকনের উপরে ক্লিক করব। চেঞ্জ আইকনের উপরে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, আপনার কাছে যে আইকনটা ভালো লাগে আপনি সেই আইকনটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি ওকে চাপ দেবেন। মনে করেন আমি এই আইকনটা সিলেক্ট করলাম, ওকে চাপ দিলাম, তারপর হচ্ছে ওকে চাপ দিলাম। তাহলে দেখেন এটা কিন্তু একটা ফোল্ডার, কিন্তু আইকন চেঞ্জ হয়ে গেছে অন্যরকম। তো এইভাবে করে আমরা ফোল্ডারের আইকন চেঞ্জ করতে পারি এবং নাম ছাড়া ফোল্ডার তৈরি করতে পারি। এখন যদি আপনি মনে করেন যে আমি একবারে ইনভিজিবল লাগবো, কোনো আইকনই দেব না, তাহলে আপনারা এটার উপর রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যান, প্রপার্টিস থেকে আবার কাস্টমাইজে যান, চেঞ্জ আইকন, এবং এখানে দেখবেন যে অনেক আইকন আছে যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, কোনো কিছুই নাই। এটার উপর ক্লিক করে ওকে চাপ দিলাম, ওকে চাপ দিলাম। এখন দেখেন এখানে যে একটা ফোল্ডার আছে এটা কিন্তু বোঝাও যাইতেছে না, কিন্তু এটা কিন্তু আসলে একটা ফোল্ডার। বুঝতে পারছেন? তা আপনাদের মন চাইলে আপনারা করতে পারেন এই ধরনের কাজ। আচ্ছা, এই হচ্ছে ফোল্ডারের আইকন চেঞ্জ করার। তারপরে আসি আমরা কিভাবে সফটওয়্যার ইনস্টল করব কম্পিউটারে। আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করার জন্য কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন পড়ে। তা আমরা যেহেতু নতুন, আমরা হয়তোবা অনেকে সফটওয়্যার ইনস্টল করতে পারি, আবার অনেকে সফটওয়্যার ইনস্টল করতে পারি না। তাহলে আমরা একটু দেখে নেই কিভাবে আমরা কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করতে পারি। সফটওয়্যার ইনস্টল করার জন্য আমি সফটওয়্যার ফাইলে গেলাম। এখানে দেখেন আমার যে সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যারের ফাইল এখানে আছে। সফটওয়্যার ইনস্টল করার জন্য ওই সফটওয়্যারের যে মেইন ফাইলটা সেটা আপনার পিসিতে থাকতে হবে। সেটা হইতে পারে আপনি ডাউনলোড করে আনবেন, অথবা আপনি পেন ড্রাইভের মাধ্যমে আপনার কম্পিউটারে আনতে পারেন, অথবা আপনি কোনো ড্রাইভে এটাকে সেভ করে রাখতে পারেন। আমি সফটওয়্যার নামে ড্রাইভে আমার সফটওয়্যারগুলো আমি সেভ করে রাখছি। এখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার ইনস্টল করতে পারি, এবং যখন দেখি ওই সফটওয়্যারের আমার আর কোনো কাজ নেই এবং আমার কাজ হওয়ার সম্ভাবনাও নেই, তখন সফটওয়্যারগুলোকে আমি আনইনস্টল করে রাখি। তো সফটওয়্যার কিভাবে চিনবেন? সফটওয়্যার চেনার সিস্টেম হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যারের লাস্টে .exe লেখা থাকে এবং এখানে দেখবেন টাইপ অ্যাপ্লিকেশন লেখা থাকে। যে ফাইলের টাইপ অ্যাপ্লিকেশন লেখা থাকে এবং এক্সটেনশন .exe লেখা থাকে লাস্টে। এক্সটেনশন জিনিসটা কি সেটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো ইনশাআল্লাহ। তো exe লেখা থাকে, সেটা হচ্ছে আমরা বুঝবো যে এটা সফটওয়্যার। তবে কিছু কিছু ক্ষেত্রে এই exe না লেখা থাকে এই যে এইরকম ধরনের ফাইল থাকতে পারে, এইরকম যেটা লাস্টে লেখা থাকে জিপ। যেমন মনে করেন এই যে এখানে টাইপ মাস্টার 11.exe এটা হচ্ছে সফটওয়্যার, এবং টাইপ মাস্টার 11.zip এটাও কিন্তু একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা হচ্ছে খোলা অবস্থায় আছে, আর এই সফটওয়্যারটা হচ্ছে প্যাকেট অবস্থায় আছে। মানে এক কথা হচ্ছে এটা প্যাক করা আছে। তো এই প্যাকেটটা খোলার জন্য এটাকে বলা হয় জিপ করা। তো এই জিপ ফাইল খোলার জন্য আপনাকে এক্সট্রাক্টর ব্যবহার করতে হবে, অর্থাৎ আনজিপ করা যায় এরকম সফটওয়্যার ব্যবহার করা লাগবে। তো জিপ ফাইলকে আনজিপ করার জন্য অনেকগুলো সফটওয়্যার লাগে, যে কোনো মানে অনেকগুলো সফটওয়্যার আছে, যে কোনো ধরনের সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারেন। ওপেন করা হয় এই ধরনের ফাইল, এই জিপ করা ফাইল ওপেন করা হয়। তারপরে Win64 এইটা দিয়েও এই জিপ ফাইল ওপেন করা হয়। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ এখন যাচ্ছে। আচ্ছা, তো এই এই WinRAR, তারপরে WinZip, হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে WRAR 390, তারপরে Win364, এগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার। যে সফটওয়্যারের কাজ হচ্ছে এই
ই ওপেন করা, জিপ ফাইল ওপেন করা। তো এটা নিয়ে আমরা সামনে হয়তো বা আরো পরে আলোচনা করবো, আপাতত একটু বুঝে রাখেন যে সফটওয়্যার এইভাবেও জিপ করাও থাকে, আবার এরকম ভাবে আনজিপ করা থাকে। এটা হচ্ছে আনজিপ করা, মানে হচ্ছে খোলা অবস্থায় আছে, আর এটা হচ্ছে প্যাকেট অবস্থায় আছে। তো প্যাকেট অবস্থায় থাকলে আগে আপনাকে প্যাকেট খুলতে হবে। যেমন প্যাকেটটা কিভাবে খুলবো, এটার উপরে ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটাকে ওপেন করলাম, এই হচ্ছে সফটওয়্যারটা। তো এখানে ডাবল ক্লিক করেও সফটওয়্যার ইনস্টল করতে পারেন, এই জায়গা থেকে বের করে নিয়েও সফটওয়্যার ইনস্টল করতে পারেন। এই জায়গা থেকে বের করার সিস্টেম হচ্ছে, আপনি চাইলে এটা এই যে এক্সট্রাক্ট টু ক্লিক করে আপনি যেখানে এক্সট্রাক্ট করতে চান সেখানে আপনি, যেমন ডেস্কটপে যদি ক্লিক করি তাহলে এটা ডেস্কটপে চলে আসবে, অথবা আপনি যদি এটাকে চান যে টান দিয়ে সরাই দিবেন, মনে করেন এইভাবে টান দিয়ে এই যে ডেস্কটপে নিয়ে আসলাম, এই যে তখন কিন্তু এটা এই যে ডেস্কটপে চলে আসছে। এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করেও আপনি সফটওয়্যারটাকে এক জায়গা থেকে ইসের থেকে জিপ থেকে বা জিপ ফোল্ডার থেকে বের করে নিতে পারেন, অথবা কপি করেও করতে পারেন, অথবা এই যে এক্সট্রাক্ট করেও করতে পারেন। এবার আসি কিভাবে এটাকে জিপ করবেন। মনে করেন এই একটা ফাইল আছে, এটাকে আমি জিপ করব, একটু আগে দেখাইছি জিপ থেকে কিভাবে বের করব। জিপ করার জন্য এটার উপর রাইট বাটনে ক্লিক করব, এই যে সেন্ড টু থেকে এই যে কম্প্রেস জিপ ফোল্ডার, এটার উপরে ক্লিক করলে এই যে এটা জিপ হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে জিপ ফোল্ডার, এটা হচ্ছে আনজিপ করা ফোল্ডার, এই দুইটাই সফটওয়্যারে। বুঝতে পারছি? তো এখন আমরা এই সফটওয়্যারটাকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য সফটওয়্যারের উপরে ডাবল ক্লিক করব, তারপর এখান থেকে রান ক্লিক করব। ম্যাক্সিমাম সফটওয়্যারে ইনস্টল করার জন্য এই ধাপগুলো আপনাকে অনুসরণ করতে হবে। তারপর এখানে আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি অনলি শুধু আমি ব্যবহার করব, নাকি এই কম্পিউটার যারা ব্যবহার করবে সবাই ব্যবহার করবে। আমি চাচ্ছি যে সবাই ব্যবহার করুক, এই জন্য এই যে অল ইউজার্স এর উপরে ক্লিক করে দিলাম, এবং এখান থেকে আবার আমাকে আগে ইনশিওর করতে যাচ্ছে যে আমি কি এটার জন্য, মানে এটাকে আমি শিওর আমি কি এটাকে ই করবো কিনা, অ্যালাউ করবো কিনা। তো আমি ইয়েস দিয়ে দিলাম। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেকশন, আমি ল্যাঙ্গুয়েজ ওকে করে দিলাম, অর্থাৎ সফটওয়্যারের ল্যাঙ্গুয়েজ কি হবে। তারপর এখান থেকে নেক্সট, এখান থেকে হচ্ছে আমাকে অ্যাকসেপ্ট করতে বলছে টার্মস এন্ড কন্ডিশন দিয়ে, তারপর হচ্ছে নেক্সট। এখানে আমাকে বলতেছে এটার সাথে দেখেন এই যে একটা থার্ড পার্টি অ্যাপ এটার সাথে ইনস্টল করতে চাইতেছে, মানে অপেরা একটা ব্রাউজার, এই ব্রাউজারটা এটার সাথে ইনস্টল করতে চাইতেছে, আমার কাছে পারমিশন চাইতেছে। আমার অপেরার দরকার নেই, আমি এই জন্য এখানে নো দিয়ে দিলাম। তারপরে যে নেক্সট, আবার নেক্সট। এখানে হচ্ছে আমার সফটওয়্যারটা কোন লোকেশনে সেভ হচ্ছে, মানে কোন লোকেশনে আপলোড হচ্ছে। এখানে হচ্ছে প্রোগ্রাম ফাইল, সি ড্রাইভের মধ্যে প্রোগ্রাম ফাইল, টাইপ মাস্টার নামে একটা ফোল্ডার হবে, সেই ফোল্ডারের মধ্যে এই ফাইলগুলো থাকবে, মানে এই যে সি ড্রাইভ। আপনাদেরকে আমি শুরুতেই বলছিলাম যে সি ড্রাইভে ঢুকবেন না, কারণ এই যে প্রোগ্রাম ফাইল, এই যে এখানে হচ্ছে আমার কম্পিউটারে যত ধরনের যত সফটওয়্যার ব্যবহার করছি সমস্ত সফটওয়্যারের নামে একটা করে ফোল্ডার আছে। এখন যেহেতু আমি টাইপ মাস্টার ইনস্টল করতেছি, তো টাইপ মাস্টার নামে একটা ফোল্ডার এখানে তৈরি হবে। এই দেখেন, এটা ক্লিক করে এই যে নেক্সট দিলাম, তারপর হচ্ছে আবার নেক্সট দিলাম, তারপর হচ্ছে ফাইলটার নাম হবে কি টাইপ মাস্টার, ওকে ক্লিক করলাম, এই যে ইনস্টল ক্লিক করলাম। বেশ, এই যে দেখেন টাইপ মাস্টার ফোল্ডার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, দেখছেন? এবং এই ফোল্ডারটার ভিতরে দেখেন কত ধরনের কত ফাইল, আমরা যে সফটওয়্যার গুলো চালাবো সেই সফটওয়্যার গুলার টোটাল ফাইলগুলো এখানেই থাকবে। বুঝতে পারছি? তো এটা যদি ডিলিট হয়ে যায় তখন কিন্তু টাইপ মাস্টার আর কাজ করবে না। এই জন্য আপনাদেরকে বলি যে সি ড্রাইভে প্রয়োজন না হলে ঢুকবো না আমরা। আচ্ছা, এখান থেকে এটাকে ফিনিশ করে দিলাম, স্টার্ট টাইপ মাস্টার ক্লিক করে দিলাম। এখন এই যে টাইপ মাস্টারটা ওপেন হয়ে গেল এবং আমি আমার কাজ চালাই নিতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, যে টাইপ মাস্টার ইনস্টল করার পরে, যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পরে দেখবেন যে ডেস্কটপে এরকম একটা শর্টকাট ফাইল তৈরি হবে। শর্টকাট ফাইল বোঝার উপায় হচ্ছে যে এখানে দেখেন একটা রিভার্স অ্যারো চিহ্ন আছে, রিভার্স অ্যারো চিহ্ন দিয়ে বোঝা যায় যে এটা একটা শর্টকাট ফাইল। অর্থাৎ এই জায়গাটায় ক্লিক করেও আমি যে কোনো সময় টাইপ মাস্টারটা ওপেন করতে পারি। কিন্তু যদি এটা ডিলিট হয়ে যায় তাহলে আমি কোথা থেকে টাইপ মাস্টার ইনস্টল করব? তাহলে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, এখানে দেখবেন যে উপরে টাইপ মাস্টার আছে, অথবা নিচে টি এর যে ঘরটা আছে এই টি এর ভিতরে দেখবেন যে আপনার টাইপ মাস্টার নামে ফোল্ডার পাবেন। এই যে টাইপ মাস্টার নামে ফোল্ডার আছে এবং এখান থেকে এখানে আমরা অবশ্যই পাবো। এই হচ্ছে আমাদের সফটওয়্যার ইনস্টল করার সিস্টেম, এবং ইনস্টল করার পরে সফটওয়্যারটা কিভাবে ওপেন করব। এবার আসি এই সফটওয়্যারটা কিভাবে আমি আনইনস্টল করব। এই সফটওয়্যারটা আমার কম্পিউটারে ধরেন কাজ শেষ করার পর আমরা এই সফটওয়্যারটাকে আনইনস্টল করব। আপনাদের কাজ হচ্ছে, আমি আপনাদেরকে গুগল ড্রাইভে দেখি তো একটু, গুগল ড্রাইভে আমি টাইপ মাস্টার সফটওয়্যারটা দিয়ে দিতেছি।
আপনারা এই টাইপ মাস্টার যাদের যাদের কম্পিউটার আছে তারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা ফাইল আপলোড, এই যে টাইপ মাস্টারটা আপনাদেরকে লিংক দিছিলাম না, সেই লিংকের ভিতরে এটাকে আপলোড করে দিলাম। আপনারা কি করবেন, আপনারা এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা গুগলে গিয়ে সার্চ দিতে পারেন যে টাইপ মাস্টার 11, বা টাইপিং প্র্যাকটিস করার জন্য আরো কিছু সফটওয়্যার আছে, ওই ধরনের সফটওয়্যার আপনারা ই করে নিতে পারেন। আচ্ছা, এবার আসি আমরা এটাকে আনইনস্টল করব। টাইপ মাস্টারটাকে কিভাবে আনইনস্টল করব সেটা একটু দেখি। আনইনস্টল করার জন্য আমাকে যেতে হবে আমার কম্পিউটারে কোন জায়গায় ইনস্টল করা সফটওয়্যার থাকে সেখানে যেতে হবে। তো সেখানে যাওয়ার জন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক করব এবং এখান থেকে এই যে সেটিংস অপশনে ক্লিক করব। যে সেটিং নামে একটা অপশন আছে, সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস থেকে যে অ্যাপ নামে একটা অপশন পাবেন, সেই অ্যাপ অপশনের উপরে ক্লিক করলেই আপনার কম্পিউটারে কি কি সফটওয়্যার ইনস্টল করা আছে সেগুলো আপনি দেখতে পাবেন এখানে, এবং এখান থেকে ওই সফটওয়্যার গুলাটাকে আনইনস্টল করতে পারবেন। ধরেন আমরা এখন এটা টাইপ মাস্টারকে আনইনস্টল করব, সেক্ষেত্রে আমরা এই যে টাইপ মাস্টার এখানে চলে আসলাম, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আনইনস্টল অপশন চলে আসছে, এটার উপরে ক্লিক করলে এবং এখান থেকে আনইনস্টলের উপরে ক্লিক করলে আনইনস্টল হয়ে যাবে। আমি এখান থেকে ইয়েস দিয়ে দিলাম, এই যে ইয়েস দিয়ে দিলাম, ব্যাস আমার কম্পিউটার আনইনস্টল হয়ে গেল। কম্পিউটার থেকে আমার টাইপ মাস্টার কিন্তু আনইনস্টল হয়ে গেল। দেখেন এখন কিন্তু এখানে টাইপ মাস্টার নাই, ডেস্কটপে টাইপ মাস্টার নাই, তারপর হচ্ছে এখানে দেখেন এই যে টিতে কিন্তু এখন আর টাইপ মাস্টার নাই। তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারি এবং আনইনস্টল করতে পারি। বুঝতে পারছি? সব সফটওয়্যারে ইনস্টল এবং আনইনস্টল সিস্টেম প্রায় একই রকম, কয়েকবার করলেই দেখবেন যে আপনার কাছে জিনিসটা সহজ হয়ে গেল। ঠিক আছে, যে কোনো ধরনের কাজের জন্য আমরা সফটওয়্যার ইনস্টল করি, প্রত্যেকটার ইনস্টলেশন সিস্টেম এরকমই। জাস্ট ওপেন করবেন, তারপরে ইয়েস নো নেক্সট নেক্সট দিতে থাকবেন, দেখবেন আপনার সফটওয়্যার ইনস্টল করা হয়ে গেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই একটা একটু ভিন্ন থাকতে পারে। আচ্ছা, এরপরে আমরা শিখবো হচ্ছে আমাদের কম্পিউটারের কনফিগারেশন কেমনে জানবো, অর্থাৎ আপনি যে কম্পিউটারটা চালাচ্ছেন এই কম্পিউটারের সম্পর্কে কনফিগারেশন তো আপনাকে জানতে হবে, তাই না? তো কম্পিউটার সম্পর্কে কনফিগারেশন জানতে হলে যে প্রথমে আপনাকে আপনার কিবোর্ডে দেখবেন উইন্ডোজ বা স্টার্ট নামে একটা বাটন আছে, যে এরকম একটা বাটন আছে, এই বাটনটা প্লাস আর একসাথে চাপ দেবেন। উইন্ডোজ প্লাস আর বা স্টার্ট প্লাস আর একসাথে চাপ দিলে আপনার এইভাবে রান ওপেন হবে। এখানে গিয়ে আপনাকে লিখতে হবে যে কি লিখতে হবে যে এটার নাম হচ্ছে এমএস ইনফো, আমি ভুলে যাই মাঝে মাঝে এই জন্য লিখে রাখছি এমএস ইনফো, INFO, সরি হয় না, এমএস ইনফো 32 লিখে ওকে চাপ দিবেন। ওকে চাপ দিলে এই দেখেন এখানে একবারে লিস্ট আকারে আপনি পেয়ে যাবেন আপনার কম্পিউটারের র্যাম কত, এই যে দেখেন কম্পিউটারের র্যাম, এই হচ্ছে কম্পিউটারের প্রসেসর, তারপর হচ্ছে কি এই হচ্ছে অপারেটিং সিস্টেম, তারপরে হচ্ছে এই হচ্ছে মাদারবোর্ড, তারপর হচ্ছে এই হচ্ছে বায়োস, তারপরে ইউজার নেম, তারপরে টাইম জোন, ফিজিক্যাল মেমোরি কতটুকু, গ্রাফিক্স কার্ড কতটুকু, সব কিছু আপনি এখানে বিস্তারিত পাবেন। বুঝতে পারছেন? তো এইভাবে করে আপনি যদি কোনো কম্পিউটার কিনেন, সেকেন্ড হ্যান্ড কিনেন বা নতুন কিনেন, তা আপনি কিন্তু আপনার কম্পিউটার কনফিগারেশন এইভাবে দেখে নিতে পারেন। বুঝতে পারছেন? এই যে কয়টা কোর আছে, হ্যাঁ, কয়টা লেগেসি আছে, এগুলো সবকিছু আপনি দেখতে পারবেন। তো এইভাবে আপনি আপনার কম্পিউটার থেকে কনফিগারেশন দেখতে পারবেন। সবাই জিনিসটা নোট করে রাখেন, ওইটার নাম হচ্ছে এমএস ইনফো 32। এই যে এই জিনিসটা লিখে রাখবেন, এটা হচ্ছে আপনাদের সেই রানে এটা লিখে টাইপ করলে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এই যে আপনাদের দিস পিসিতে ঢুকে দিস পিসির উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করলেও কম্পিউটার সম্পর্কে মোটামুটি একটা তথ্য পাওয়া যায়, যে প্রসেসর কি, র্যাম কি, তারপরে ডিভাইস নাম কি, হ্যাঁ, এরকম সিস্টেম টাইপ কি, এই ধরনের বিস্তারিত তথ্য পাবেন।
সাউন্ড, ডিসপ্লে, এরকম প্রত্যেকটার আলাদা আলাদা সেটিং পাবেন এখানে। ভাই MS32 ওইটা একটু দেখান তো, মানে কিভাবে র্যাম, গ্রাফিক্স ডিজাইনের কার্ড এগুলো দেখা যায়। এই যে MS Info 32, প্রথমে উইন্ডোজ প্লাস আর বাটন চাপ দিয়ে রান ওপেন করবেন, সেখানে লিখবেন MS Info 32, ঠিক আছে? তাহলে আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারের কনফিগারেশন। আচ্ছা, এবার আসেন আমাদের কম্পিউটারে ইন্টারনেট আছে কিনা সেটা কিভাবে দেখব। আবার আমাদের উইন্ডোজ প্লাস আর চাপ দিতে হবে এবং এখানে লিখতে হবে সিএমডি। সিএমডি মানে হচ্ছে কমেন্ট প্রম্পট। তো এই সিএমডি লিখে এন্টার চাপ দিলে এরকম একটা কমেন্ট প্রম্পট চলে আসবে এবং এখানে আপনাকে লিখতে হবে এই যে এই লাইনটা লিখতে হবে, অর্থাৎ PING, পিং স্পেস দিবেন GOOGLE, google.com লিখলে এই কম্পিউটার ইসের থেকে ফাইল গুগলে পাঠাবে, গুগল থেকে ফাইল ডাউনলোড করবে, দেখবে যে এটার স্পিড কেমন, সেটার উপরে বেস করে আপনাকে একটা রিপোর্ট দেবে। আমি এন্টার চাপ দিলাম। এন্টার চাপ দেওয়ার পরে দেখেন এখানে কি দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে এখানে 4 বার হচ্ছে সে থ্রো করছে, ফাইল থ্রো করছে এবং 4 বার ফাইল রিসিভ করার চেষ্টা করতেছে এবং 4 বারেই ফাইল থ্রো করা এবং রিসিভ করা সে সফলভাবে করতে পারছে, মানে 0% লস, মানে কানেকশন খুব সুন্দর কানেকশন আছে। মানে হচ্ছে এই মুহূর্তে আপনারা আমার কথা খুব সুন্দরভাবে আপনারা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? তো এইভাবে করে আমরা হচ্ছে আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেখতে পারি। এছাড়াও আপনার কম্পিউটারের এই কর্নারে দেখবেন যে এরকম একটা আইকন আছে, সরি, এই যে এইরকম যদি আইকন থাকে তাহলে বুঝবেন যে আপনার কম্পিউটারে ইন্টারনেট আছে। আর যদি এখানে গ্লোব চিহ্ন দেখা যায়, ওয়ার্ল্ডের যে চিহ্নটা, সেটা গ্লোব চিহ্ন যদি দেখা যায় তাহলে বুঝবেন যে ইন্টারনেট নাই। এটাও একটা আইকন দেখে চেনার উপায় যে কম্পিউটারে ইন্টারনেট আছে কিনা। অনেক সময় এই জায়গায় ওয়াইফাই থাকলে ওয়াইফাই এর যে সিগন্যাল আছে ওরকম সিগন্যাল দেখা যাবে। তো এখানেও যদি না বোঝেন তাহলে হচ্ছে আপনারা উইন্ডোজ প্লাস আর চাপ দিয়ে সেখানে লিখবেন পিং স্পেস google.com লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আপনার কম্পিউটারে ইন্টারনেট আছে কিনা। আচ্ছা, এবার আসি আমরা ইন্টারনেট কিভাবে টেস্ট করব। এই যেখানে দেখেন speedtest.net, এই ওয়েবসাইটে ঢুকলেই আমরা খুব সহজেই কম্পিউটারের ইন্টারনেট টেস্ট, ইন্টারনেট স্পিড দেখতে পারি। যে speedtest.net এই ওয়েবসাইটে আমরা ঢুকলাম। ঢোকার পরে এখানে তেমন কিছুই করতে হবে না, জাস্ট গো বাটনে ক্লিক করব। গো বাটনে ক্লিক করলে এ হচ্ছে আমার কম্পিউটারের স্পিডটাকে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে দেখবে আমার আপলোড স্পিড কত এবং ডাউনলোড স্পিড কত। এত বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে কিন্তু সে কাউন্টডাউন লাগাই দিছে যে তার আপলোড স্পিড কত এবং ডাউনলোড স্পিড কত। এটা ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে রবি ইন্টারনেট, সেটাও এখানে চলে আসছে। তারপরে হচ্ছে ইন্সপায়ার ব্রডব্যান্ড, এটা হচ্ছে ইসের রবি আজিয়াটা বা ই কোম্পানির ইন্টারনেটের কোম্পানির নাম আর কি। আচ্ছা, এই যে প্রায় রিপোর্ট চলে আসছে। ডাউনলোড স্পিড হচ্ছে 14 MBPS, মানে প্রতি সেকেন্ডে 14 মেগাবাইট ডাউনলোড করার সক্ষমতা আছে এবং প্রতি সেকেন্ডে 3 মেগাবাইট, সর্বোচ্চ 3 মেগাবাইট পর্যন্ত ডাউনলোড আপলোড করার ক্ষমতা আছে আর কি। যে কোনো ইন্টারনেটের স্পিড ডিপেন্ড করে হচ্ছে ডাউনলোড এবং আপলোড স্পিডের উপরে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মেগাবাইট ডাউনলোড করতে পারে এবং প্রতি সেকেন্ডে কত মেগাবাইট আপলোড করতে পারে সেটা। তবে ইন্টারনেটের স্পিডটা শুধুমাত্র ইন্টারনেটের এই ডাউনলোড বা আপলোড স্পিডের উপরে ডিপেন্ড করে না, আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে। আপনার যদি র্যাম, প্রসেসর বা অন্যান্য যন্ত্রাংশ যদি স্লো হয় তাহলে আপনার ব্রাউজিং স্পিড স্লো হবে, আর যদি অন্যান্য যন্ত্রাংশের স্পিড ভালো হয় তাহলে দেখবেন যে ব্রাউজিং স্পিডও ভালো পাওয়া যাবে। আচ্ছা, লাস্ট হচ্ছে সি প্যানেল। আমরা সি প্যানেলের সাথে একটু পরিচয় হয়ে নিই, তারপর হচ্ছে সি প্যানেল দিয়ে কি কি কাজ করে বা কন্ট্রোল প্যানেল দিয়ে কি কি কাজ করে সেটা আমরা একটু বলবো। কন্ট্রোল প্যানেল বের করার জন্য আমরা চলে যাব স্টার্ট বাটনে এবং এখানে আমরা টাইপ করব হচ্ছে CON। CON লিখলে চলে আসে, আপনি পুরোটাও টাইপ করতে পারেন। এই যে কন্ট্রোল প্যানেল চলে আসছে। কন্ট্রোল প্যানেলে কিন্তু আমাদের কম্পিউটার কন্ট্রোল করার জন্য প্রায় সমস্ত ধরনের থাকে, এটাকে কি বলে, সমস্ত ধরনের অপশন থাকে। যেমন এখানে সিস্টেম এন্ড সিকিউরিটি, নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট, হার্ডওয়্যার এন্ড সাউন্ড, প্রোগ্রাম মানে যে সফটওয়্যার গুলো আছে, ইউজার অ্যাকাউন্ট
মানে আমার কম্পিউটার লক কিভাবে করব, তারপরে নতুন ইউজার, একটা কম্পিউটার দিয়ে একাধিক ইউজার ব্যবহার করতে পারে। আপনি যখন আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন তখন দেখবেন একরকম ইন্টারফেস, আর একজনের পাসওয়ার্ড দিয়ে ঢুকলে দেখবে আর একজনের অন্যরকম ইন্টারফেস। এছাড়া হচ্ছে ক্লক বা রিজিয়ন, এখানে হচ্ছে আপনি ঘড়ি চেঞ্জ করতে পারবেন, ঘড়ির টাইম চেঞ্জ করতে পারবেন, এই জায়গার যে ঘড়িটা এটা চেঞ্জ করতে পারবেন। তারপরে রিজন, আপনি ঢাকা থাকলে ঢাকা, আমেরিকা থাকলে আমেরিকা, এগুলা। তারপর হচ্ছে আদার্স যে অ্যাক্সেসরিজ আছে কম্পিউটারের সাথে সম্পর্কিত সেগুলো এখানে দেখতে পাবেন। তো এখানে দেখেন এই যে হার্ডওয়্যার এন্ড সাউন্ড নামে একটা অপশন আছে। এখানে এই যে ডিভাইস এন্ড প্রিন্টার, এটার মধ্যে আছে আমার কম্পিউটারে কি কি ডিভাইস কানেক্টেড করা আছে, আমার কয়টা যন্ত্রপাতি নিয়ে আমার কম্পিউটার। যেমন আমার কম্পিউটার একটা মনিটর আছে, একটা মাইক্রোফোন ব্যবহার করি, একটা সিপিইউ ব্যবহার করি, একটা স্পিকার ব্যবহার করি, একটা কিবোর্ড, একটা মাউস ব্যবহার করি, সাথে হচ্ছে একটা প্রিন্টার ব্যবহার করতেছি। ঠিক আছে, এই হচ্ছে আমার কম্পিউটারের টোটাল পার্টসপাতি। তো নতুন কোনো পার্টসপাতি কম্পিউটারে লাগাইলে, নতুন কোনো গ্যাজেট কম্পিউটারে লাগাইলে সেটা কম্পিউটার কানেকশন পাইছে কিনা সেটাও কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারি। ঠিক আছে, আবার নেটওয়ার্ক ওয়াইফাই যদি কোনো ডিভাইস আমরা যদি কম্পিউটারের সাথে কানেকশন করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে করতে পারি। বুঝতে পারছি? তো এই হচ্ছে কম্পিউটার কন্ট্রোল প্যানেল। ধীরে ধীরে আমরা কন্ট্রোল প্যানেল সম্পর্কে আরো অনেক কিছু জানবো, যেমন হচ্ছে যে ইউজার অ্যাকাউন্ট কিভাবে কি করতে হয় সেটা আরেকটা আপডেট হয়ে নেই, তারপরে আমরা জানবো। তো কন্ট্রোল প্যানেলটা কিভাবে বের করে সেটা একটু আমরা এখানে দেখে নিলাম। আর যদি আপনার বারবার কন্ট্রোল প্যানেলে ঢোকা লাগে আর আপনার যদি মনে হয় যে কন্ট্রোল প্যানেল আপনার বারবার খোঁজা বিরক্ত লাগতেছে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে কন্ট্রোল প্যানেলটা বের করে এই কন্ট্রোল প্যানেলটাকে টান দিয়ে ধরে ডেস্কটপে ছেড়ে দিতে পারেন। হেনাকা ডেস্কটপে আসেন না, এই যে পিন টু স্টার্ট বার, পিন টু টাস্ক বার, এই যে পিন টু টাস্ক বার যদি দিয়ে দেন তাহলে দেখবেন এটা টাস্ক বারে পিন হয়ে গেছে। এই যে দেখছেন, এখন এখান থেকে আপনি বারবার ওপেন করতে পারবেন, আপনার ক্লোজ করলে ওখান থেকে কিন্তু আর যাবে না। তো এই ছিল আজকের টোটাল ক্লাস। আজকে ক্লাসের মধ্যে আমরা ফাইল ভিউ সম্পর্কে জানছি, ফোল্ডার সম্পর্কে জানছি, ফোল্ডারের আইকন চেঞ্জ করছি, সফটওয়্যার কিভাবে ইনস্টল করে সেটা জানলাম, আমাদের কিভাবে কম্পিউটারে কনফিগারেশন জানে সেটা জানলাম, ইন্টারনেট কানেকশন আছে কিনা সেটা কিভাবে টেস্ট করে সেটা জানলাম, আর কম্পিউটার স্পিড কিভাবে টেস্ট করে, কম্পিউটারের ইন্টারনেট স্পিড কিভাবে টেস্ট করে সেটা আমরা জানলাম। তো পরের ক্লাসে, আগামী ক্লাসে আমরা হচ্ছে কম্পিউটারের কিভাবে কানেক্টেড হার্ডওয়্যার অলরেডি আজকে দেখাই দিছি, কালকে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে সেটা হচ্ছে এক্সটেনশন আর সেটিংস অপশন আছে, তারপর হচ্ছে ওয়ান ড্রাইভ কিভাবে ইনস্টল করে সেটা একটু জানবো, তারপর হচ্ছে ইন্টারনেট এবং নেটওয়ার্ক জিনিসটা কি এবং এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এক একটা আলোচনা মোটামুটি বড়ই হবে। তো কেউ আর ক্লাস মিস করেন না, কারণ একদিন ক্লাস মিস করা মানে হচ্ছে অনেক কিছু মিস করে ফেলবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস ছিল এ পর্যন্তই। এখন হচ্ছে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কেউ যদি কিছু বলতে চান সেটা বলতে পারেন। স্যার আমি বলবো। জি বলেন। স্যার এই যে আপনার মোবাইল থেকে জুম করে দেখা যায় যে আপনার হলো স্ক্রিনের ইটা, কিন্তু যখন রেকর্ড ভিডিও দেন তখন আমরা জুম করে দেখতে পারি না কেন? আমারটা তো জুম করে দেখা যায়। রেকর্ড রেকর্ড এখন তো ভিডিও জুম মানে করে দেখা হচ্ছে, যাচ্ছে। রেকর্ড ভিডিও যদি জুম করতে চান সেক্ষেত্রে আপনার ওই যে ডাউনলোড করে তারপরে হচ্ছে জুম করতে পারবেন। জুমের অপশনটা হচ্ছে আপনার ফোনে। ও আচ্ছা, বুঝতে পারছি এবার। অটো রোটেশন অন করে দেখতে পারে অটো রোটেট হয় কিনা। আর যদি নাও হয়, আমি হচ্ছে ইউটিউবে আপলোড করতেছি, একটু অসুস্থ তো দেরি হচ্ছে, ইউটিউব থেকে আপনারা একদম ফুল স্ক্রিনে দেখতে পারবেন। হ্যাঁ, ইউটিউব থেকে কিন্তু ভিডিও ভিউ করা আরেকটু সহজ। কিসের থেকে? ফেসবুক থেকে। আপনারা ইউটিউবে ইউটিউবেও কিভাবে কিন্তু এগুলো পেজ যাবো পাবেন। স্যার? যে এখানে রাইসা এটা লিখলে চলে আসবে? হ্যাঁ, এছাড়াও আপনাদেরকে লিংক তো দেওয়াই হয়, আপনাদের গ্রুপে কিন্তু লিংক দিয়ে দেওয়া হয়। জি, দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আর কি কেউ কিছু বলবেন? নাবিউল ইসলাম রিফাত, আসসালামু আলাইকুম লিসেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কি কেউ কিছু বলবেন না ক্লাস শেষ করব?
আচ্ছা, যারা হচ্ছে হোমওয়ার্ক জমা দেন তারা হচ্ছে যে ভিডিওটা ক্লাস রেকর্ড হয় সেটাতে আপনারা কমেন্ট করেন। আর পাশাপাশি একটা রিকোয়েস্ট করব, আমি কিছু রিলস আপ করি বা হয়তো টেক্সট পোস্ট করি, যে পোস্ট গুলোতে বিভিন্ন কোশ্চেন করে থাকি। কাইন্ডলি সেই কোশ্চেন গুলোর অ্যান্সার করার চেষ্টা করবেন। মানে আপনারা আমাদের সাথে লেগে থাকেন, আপনারা শুধুমাত্র ক্লাস টাইমে আসবেন, ক্লাস মোনাজাতের মানে মিলাদের মোনাজাতের সময় আসলেন, তবারক নিয়ে বাড়ি চলে গেলেন, আলোচনাও শুনলেন না, আর মিলাদও পড়লেন না, মোনাজাতও ধরলেন না, তবারক নিয়ে চলে গেলেন। তাইলে কি হইলো কোন? আমরা তো চাই আপনি আলোচনা শোনেন, মিলাদও শোনেন, তবারক নিয়ে যান। ঠিক আছে স্যার, ইনশাল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আরো একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনারা যেগুলো দেওয়া হয়েছে এগুলো সবাই প্র্যাকটিস করবেন। যারা কমেন্ট করতেছেন একজন আরেকজনের কমেন্ট দেখবেন এবং সেগুলোতে রিপ্লাই কমেন্ট করবেন, যে কার এটা আপনার কাছে ভালো লাগলো, কোনটা থেকে আপনি কোনো কিছু এক্সট্রা শিখতে পারলেন কিনা, এগুলো একটু রিপ্লাই কমেন্ট করবেন নিজেদের মধ্যে। ঠিক আছে, রাখি তাহলে আজকে।